আকাশে একটা কালো মেঘ বাসা বেঁধেছে। হয়তোবা কিছুক্ষণের মধ্যেই অবিরাম বৃষ্টি নামবে। আষাঢ়ের মেঘ কি পরিমাণের বৃষ্টি হয় সেটা সেই বছরে অনুভব করতে পেরেছিলাম। প্রতি বছরই আষাঢ় আসে, আর আষাঢ় মাসে ঘন কালো মেঘের বৃষ্টি হয়। বৃষ্টির ভিতরে এত রোমান্স আমি এর আগে খুঁজে পাইনি। সে বছর আষাঢ় মাসের বৃষ্টিতেই তোমাকে পেয়েছিলাম। প্রচন্ড বৃষ্টি। সেই বৃষ্টিতে রতনদার চায়ের দোকানে আমি দাঁড়িয়েছিলাম। তখন তোমাকে প্রথম দেখায় প্রেমে পড়েছিলাম। তবে প্রেমের অনুভূতি এর আগে আমি কোনোদিনই পাইনি, কারণ আমি ছিলাম ভবঘুরে। রাজনীতিতে আমি মোটামুটি মাতাল ছিলাম। রাজনীতি আমার পেশা নয়, তবে সেবা এটাই ছিল আমার ব্রত। কোনো স্কুলের ছাত্র ভর্তি হতে পারছে না, কোনো ছাত্রী স্কুলের ফিস দিতে পারছে না, কোনো ছাত্রী কলেজের ফি দিতে পারেনি। এই সমস্ত বিষয়গুলোই ছিল আমার রাজনীতির অন্যতম বিষয়। তবে পুরো মানুষটি বৃদ্ধ ভাতা পাচ্ছে না, এইসব নিয়ে আমার লড়াই। তাই প্রেম জিনিসটা কি এটা অনুভব করতে পারিনি। রতনদার চায়ের দোকানে তোমাকে প্রথম দেখা, আর ঘন্টাখানেক বৃষ্টি না হলে আমাদের পরিচয়টা হয়তো বা হতো না। এই ঘন আষাঢ়ে তোমাকে পাওয়া, আর যখন আষাঢ়ের মেঘ কালো হয়ে আসছে, আমার মনে হচ্ছে তুমি ওই মেঘের মধ্যে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছো। তোমাকে হারিয়েছি আজ থেকে 5 বছর আগে। এই 5 বছর আমার জীবনে অনেক কিছু বদলেছে। এই 5 বছর আমি অনেক কিছু শিখেছি। তোমার সঙ্গে সব সময় ঝামেলা বিষয়গুলো আমি বুঝতে পারি। এখন খুব পরিপাটি হয়েছি জানো। সকালে বিছনা নিজেই গুছাই, গ্যাস চালিয়ে ভাত রান্না করতে পারি, নিজের এঁঠো বাসনগুলো টেবিলে ফেলে রাখি না, নিজেই কলপারে নিয়ে পরিষ্কার করে জায়গা মতন রাখি। তোমার সবসময় বিরক্তর বিষয়গুলো এখন এড়িয়ে চলি। বাইরে থেকে বেরিয়ে এসে জামা কাপড় ছেড়ে না ঢুকলেই তুমি খুব রাগারাগি করতে, সেটাও নিয়মিত মেনে চলি। এখন বিছানা গোছাতে পারি, চিরুনিটা মাথা আশ্রে যেখানে রাখতে বলেছিলে ঠিক সেখানেই রাখি। ঘুমানোর আগে মশারিটা টানাতে শিখেছি। তোমার সঙ্গে মাঝে মাঝে যে বিষয়টা নিয়ে অশান্তি হতো সেটাও অনেকটা কমিয়েছি। এখন 1 প্যাকেট সিগারেট লাগে না, ওই দিনে 2 বা 3টে, তার বেশি নয়। এখন রাত করে আর ঘরে ফিরি না, 10টা বাজলেই ঘরে ঢুকি, রাত 12টাতে ঘুমিয়ে পড়ি। একটা সময় এতটাই রাজনীতি নিয়ে ব্যস্ত ছিলাম, তোমাকে সময় দেওয়া হয়নি। আমি সব সময় দিবারাত্রি শুধু রাজনীতি 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 নিয়েই পড়ে থাকতাম। মাথায় ছিল না তুমি একা ঘরে রয়েছো, তোমাকেও তো একটু সময় দিতে হয়। সে সময় আমার কাছে কোথায়? আমি তখন রাজনীতির একজন জনপ্রিয় নামডাকা নেতা, এক ডাকে হাজার হাজার মানুষকে জড়ো করতে পারতাম। বড় বড় সভায় জ্বালামুখী বক্তৃতা দিয়ে হাজার হাজার মানুষের মাতাল করে দিতে পারতাম। দিবারাত্রি একটাই নেশা, রাজনীতি রাজনীতি
আর রাজনীতি। ঠিক সময় খাওয়া হতো না, সকালে ঘুম থেকে উঠার পরেই বেরিয়ে পড়তাম। মানুষের পাশে দাঁড়ানোই ছিল আমার প্রধান অঙ্গীকার। রাজনীতির সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে সিগারেট খাওয়া নেশায় দাঁড়ালো। দিনে কমপক্ষে 1 প্যাকেট। কিন্তু সেই সিগারেটের ধোঁয়া আমার বুকে বাসা বাঁধতে পারেনি, ক্ষতি করতে পারেনি আমাকে। কিন্তু যেটা ক্ষতি করেছে সেটা হলো আমার বুকের পাঁজর, কারণ সেই বুকের পাঁজরে তো তুমি ছিলে। বিয়ের 3 বছর পরে যখন তোমার ক্যান্সার ধরা পড়লো, অনেক পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু জানালো তোমার হাতে আর বেশি সময় নেই, তোমাকে যেতে হবে তারার দেশে, যে দেশে একবার গেলে কেউ আর ফেরে না। যে ছেলেটি দিবারাত্রি রাজনীতি রাজনীতি করে থাকতো, সেই ছেলেটা ঘুরে বেড়াতে লাগলো কলকাতার এপারে ওপারে ক্যান্সার হসপিটালগুলো। কি করে তোমাকে সুস্থ করা হবে, এটাই ছিল একমাত্র বিষয়। যেহেতু রাজনীতি করতাম, বেশ বড় লেভেলের নেতাও ছিলাম, তাই সেই সুযোগে কলকাতার SSKM এ তোমার ট্রিটমেন্টের সুযোগ পেলাম। ট্রিটমেন্টে শুরু হলো। তোমার সেই দুধে আলতা শরীরটা যেন ফ্যাকাশে হয়ে আসতে লাগলো। এক মাথা চুল কখন যে পড়ে গিয়ে টাক হলো বুঝতে পারলাম না। প্রথম 2টো কেমো মোটামুটি নিতেই পেরেছিলে, তারপরে কেমোর তেজস্ক্রিয়তা তোমাকে কেমন দুর্বল করে ফেলেছিল, যেন তুমি নেতিয়ে পড়ছিলে। দিনে দিনে তোমার শরীরটা কেমন হারিয়ে যাচ্ছিল। বিয়ের পর থেকে তোমাকে তেমন সময় দিতে পারিনি। সেই সময় আমার খুব আফসোস হতে লাগলো, কেন কেন আরো বেশি সময় দিইনি তোমাকে। রাজনীতিতে কেন আমি এত মাতাল হয়েছিলাম। তোমাকে যদি একটু বেশি সময় দিতে পারতাম, তাহলে জীবনে অনেকটা প্রাপ্তি হতো। তুমি নেই আজ 5 বছর হলো। এই 5 বছরে আমি নিজেকে অনেক বদলেছি। এখন আর সে জ্বালামুখী বক্তৃতা দিই না। এখন রাজনীতি নিয়ে তেমন মাতামাতি করি না। রাজ্যে রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটেছে। SSKM এর মেয়েটির মৃত্যু নিয়ে রাজ্যের হাজার হাজার মানুষ প্রতিবাদে অংশগ্রহণ করেছে, যেন আমি সেই প্রতিবাদে অংশগ্রহণ করতে পারিনি। রাজ্য জুড়ে হাজার হাজার শিক্ষকদের চাকরি চলে গেছে, তাদের পাশে আমি দাঁড়াতে পারিনি। তাদের আন্দোলনে আমিও সামিল হতে পারিনি। দেশে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষের খাবার জোগাড় করতে হিমশিম। আমি পারিনি রাষ্ট্রশক্তির বিরুদ্ধে গর্জে উঠতে। যে ছেলেটি একটু মাত্র অন্যায় হলে সবার আগে রাস্তায় নামতো, সে ছেলেটি প্রতিবাদ করতে ভুলে গেছে। সেই ছেলেটি আজ ঘর কুনে। রাজনীতি তার অনীহা হয়ে দাঁড়িয়েছে। এই রাজনীতির জন্য আমি তোমাকে হারিয়ে ফেলেছিলাম। সেই অভিশাপ আমার গায়ে লেগে আছে। যেন এখন খুব বড্ড খিচখিচে হয়ে গেছি। সেদিন মেজমাসি আবার বিয়ের কথা বলছিল। মেজমাসিকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছি। প্রতিদিন রাতে তোমার সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলি, সেটা তো সে জানে না। তোমার সঙ্গে আমার জীবনটা সমস্ত জিনিস ভাগাভাগি করে নি, সেটা তো সে জানে না। তোমার জন্য যে জায়গাটা তৈরি হয়েছে, সেই জায়গাটা কাউকে দিতে পারবে না। তোমার নামে একটা অনাথ আশ্রম করেছি। তুমি জানলে অবাক হবে, সেখানে বাবা মা হারা প্রায় 30 জন বাচ্চা রয়েছে। যে বাচ্চাগুলোর খাওয়ানো পড়ানো সমস্ত দায়িত্বই আমার। আমার ইনকামের সিংহভাগই
সেখানেই দিই। পুরো আশ্রমের দায়িত্বই আমার কাছে। তুমি তো জানো মাস্টারিতে কতটুকু বেতন হয়। সেই বেতনের বেশিরভাগটাই আমি আশ্রমকে দান করি। জীবন একটু কষ্টে চলছে, তবে এই কষ্টের মধ্যেও আমি হাজার সুখ খুঁজে পাই। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখে যখন হাসি ফোটে, তখন আমি আমার ছেলে মেয়ের হাসি খুঁজে পাই। এই তো দিব্যি চলছে সংসার, তবে নতুন করে সংসার কেন? নমস্কার, এতক্ষণ ছিলেন রাজুর সঙ্গে। আর রাজুর এই গল্পগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে, নতুন একটা কাহিনী নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।